দর্শক, যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মুহূর্তে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে এই প্রথম কর্মসূচি ছিল উলসি খাল, যেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে প্রায় ৪৫-৪০ বছর আগে খনন করে গিয়েছিলেন। আমরা আজ আবার আল্লাহর রহমতে প্রায় ৪৫ বছর পরে সেই খালটির কাজ শুরু করলাম, কারণ খালটি বন্ধ হয়ে গিয়েছে। তারপর প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় কর্মসূচিটি ছিল মেডিকেলের ভিত্তিপ্রস্তর, যশোর মেডিকেলের ৫০০ বেডের হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা। প্রিয় ভাই বোনেরা, ২০০৬ সালে মরহুম তরিকুল ইসলাম সাহেব একটি জনসভায় সেই সময়কার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং ২০০৬ সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পন্ন হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত ২০ বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে ২০ বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আমরা একটি স্লোগানে বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত ২০ বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার ২০ বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে, এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই ১২ তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করেছে। কি সেগুলো ছিল, এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন, আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ২০ কোটি, এবং ২০ কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে ১ মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে, কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে লক্ষে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে ইনশাআল্লাহ, কয়েক লক্ষ থেকে ইনশাআল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে
দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের মায়েরা বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ তাদেরকে করতে হয়। ঘরে পরিবারের সকলের আহারের ব্যবস্থা করার সময় তাদেরকে রান্নার ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করো, এটি একটি সমস্যার কারণ। আমরা গত 2 দিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আর একটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও মাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো তো এই দেশের জনগণের জন্যই, তাই নয় কে? তাই এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদ্রাসা কথা বলুন, বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম, এই মানুষগুলো অনেকেই আছেন মানবতর জীবন যাপন করেন। আমরা বলেছিলাম, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মাথায় আমরা সেই কাজটিও করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষকদের সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাল্লাহ পাবে। শুধু তাই নয়, আমরা সমগ্র দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কৃষকদের পাশে যেভাবে আমরা মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ঠিক একইভাবে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপরে তাদের অর্থনৈতিক ভিত্তি যাতে শক্তিশালী, এই জন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বাংলাদেশে বহু তরুণ সমাজের বহু সদস্য, বহু তরুণ ছেলে হোক মেয়ে হোক, বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে, সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব।
যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি হয়, সেই জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং কয়েকটি দেশের সাথে কথা বলে আমরা যেটি সিদ্ধান্ত তাদের কাছ থেকে পেয়েছি, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা সেইগুলো দেশে আমাদের মানুষ যাতে সেইগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেই ব্যবস্থা আমরা, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম খাল খনন, আজকে উলসি খাল আমরা করেছি, সেই এলাকার মানুষ এই উলসি যেমন নাম, একইভাবে তারা এই খালকে জিয়া খাল হিসাবেও ডেকে থাকে, নামকরণ করে থাকে। জানেন তো আপনারা বোধহয় নাকি? হ্যাঁ, জিয়া খাল। এরকম খাল আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সমগ্র বাংলাদেশে আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন করব। কেন? কারণ এই খালের পানি কৃষক ব্যবহার করতে পারে, তার সেচের জন্য সুবিধা হয় এবং বাংলাদেশের মাটি আল্লাহ তাআলা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময় যদি অন্তত পানিটাও দেওয়া যায়, তাহলেই সেখানে সুন্দর ফসল উৎপন্ন হয়। এবং আমরা দেখেছি বাংলাদেশের বহু জায়গায়, এমনকি উলসি খালের আশেপাশে বিভিন্ন জমি আছে যেখানে অনেক সময় বর্ষার সময়, যেখানে চারিদিকে পানি থাকে, সেই সময় অনেক সময় কৃষকরা পানি দিতে পারে না, অথবা জলবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এই খালগুলো যদি আমরা খনন করতে পারি, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, এই খালগুলো খনন করতে পারলে আশেপাশে যে দুপাশের মানুষ থাকে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। খালের মধ্যে মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি হাঁসের পালন করতে পারবে, একই সাথে খালের দুই পাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই বাংলাদেশের সন্তানেরা অনেকেই আছে যারা খেলাধুলায় ভালো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ভালো, এবং আমরা চাই এই বাংলাদেশের আমাদের সন্তানদের ভিতর থেকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে। ইনশাল্লাহ আল্লাহর মতে বিএনপিও এই পরিকল্পনাও দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। আগামী মাসে 2 তারিখে আমি সিলেট যাচ্ছি, সেখান থেকে আমরা নতুন খেলোয়াড়, সমগ্র বাংলাদেশের নতুন খেলোয়াড় তৈরির, পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এবং তাই নয়, এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড়, এরকম 500 খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, উপকৃত হবে কে? আমি না এই নেতাকর্মীরা উপকৃত হবে, নাকি এই যে মঞ্চের সামনে যে হাজারো হাজারো মানুষ, আপনারা উপকৃত হবেন? কারা উপকৃত হবে? বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোনো টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখব। আল্লাহ বলেছেন, যে যাতে নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যারা টিকিট বিক্রি করেছিল তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ ধানের শীষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে কৃষক কার্ড বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে
বৃক্ষরোপণ করার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি হয়েছিল। কাজেই বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয় এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নেবে এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচনে নির্বাচিত করেছে সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে হামের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এর বাইরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে সকল বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না তার জন্য কৃষক সহায়তা প্রদানের নিশ্চয়তা করা। প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে এই যে এখানে বলেছে অডিটোরিয়াম তাদের দাবি, বিভিন্ন জায়গায় বলেছে রাস্তা ঠিক করতে হবে, তাদের কলেজ দরকার, সরকারিকরণ করা দরকার। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের এসব দাবি পূরণ করা, এসব বাস্তবায়ন করা। এবং একই সাথে আমাদের অগ্রাধিকার হচ্ছে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা অকাতরে জনগণের দাবি আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে। এই যশোরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 68 জন নেতা কর্মী শহীদ হয়েছে শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে 60 লক্ষেরও বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা ছিল সেই সময়। বিএনপির প্রিয় ভাই বোনেরা, বিএনপির শত শত নেতাকর্মী গুম হত্যার শিকার হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সেই কথা মনে আছে। আজকে প্রিয় ভাই বোনেরা, বিএনপির কাছে কি কি অগ্রাধিকার আপনাদের সামনে পরিষ্কার ভাবে তুলে দিতে চাই। এবং 5ই আগস্ট যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় করার পরে
বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সংসদে দক্ষিণ প্লাজায় একটি জুলাই সনদ সই করেছি। বাংলাদেশের মানুষ হা না ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে যেই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে সেই জুলাই সনদ পাস করতে হবে, এবং সেজন্যই আমরা বলেছি যে যেই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি সংসদে পাস করবে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়, এবং সেই